রিয়াদ খানের হাত থেকে পালিয়ে বেশি দূর যেতে পারিনি, জুঁইয়ের হাতে ধরা পড়ে গেছি। তারপর তো জুঁই খুব জোর করে আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় এসে তো আমাকে এটা ওইটা মানে জিজ্ঞেস করে খুব চাপে ফেলে একদম ব্ল্যাকমেইল করে যে আরিফ ভাইকে বলে দেবে কিছু, এরকম কিছু। আমি ভয়ে হচ্ছে জুঁইকে সব কিছু বলে দিলাম যে আমার বিয়েটা সম্বন্ধে কীভাবে কী হয়েছিল ইন ডিটেলস সব কিছু বললাম। বলার পরে যেটা হইলো, জুঁই গত ২০ মিনিট যাবৎ মাথায় হাত দিয়ে চুপ করে বসে আছে, কোনো কথা বলতেছে না। কিন্তু আমার তো এই জিনিসটা খুব বিরক্ত লাগতেছে। এটা আমার কাছে গত ১.৫-২ বছর আগের একটা ঘটনা। ওইটা নিয়ে আমি এত লম্বা রিয়াকশন কীভাবে দিব? এটা তো এখন আমি প্রায় মানে আমি তো নিজে নিজে অনেকবার রিয়াকশন দিয়ে দিয়েছি এরকম চুপচাপ বসে থেকে। এখন জুঁইয়ের রিয়াকশন দেখতে দেখতে প্রায় ২০ মিনিট পরে বললাম যে জুঁই, এটা নিয়ে আমরা পরে চিন্তা ভাবনা করি, আগে ড্রেস চেঞ্জ করি, কিছু খাওয়া দাওয়া করি। তো এটা বলার পরে জুঁই প্রচণ্ড রেগে গেল এবং ও আমাকে মারতে শুরু করলো, একদম বালিশ নিয়ে বালিশ দিয়ে মারতে শুরু করলো, বালিশ চাপা দিতে শুরু করলো। তখন হচ্ছে আমি বললাম যে তুই আমাকে মেরে ফেলবি, এরকম করতেছিস? তখন ও বলে যে দাঁড়া, আমি আজকে আরিফ ভাইয়ের কাছে সব কিছু বলে দিব। তো আমি খুব বুঝাইলাম যে না থাক, আরিফ ভাইয়ের কাছে বলিস না, ভুল হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ ও আমাকে মানে সব কিছু জেরা করলো, আমি তার সম্বন্ধে কী কী জানি, কিন্তু আমি ওকে কিছুই বলতে পারলাম না। তো সে বলল তুই চেহারাটা পর্যন্ত ভুলে যাবি একটা মানুষের, এটা কি করে সম্ভব বা এটা কিভাবে হয়? তো দুইজন হচ্ছে এরকম অনেকক্ষণ কথোপকথন করার পরে ও আমাকে বলল যে তোর সেই অনাকাঙ্ক্ষিত জামাইকে তো খুঁজতে হবে। আমি বললাম কেন, ওই লোককে কেন খুঁজতে হবে? তো বলতেছে ওনাকে খুঁজলেই তো হচ্ছে গিয়ে তুই যদি পরবর্তীতে যে বিয়ে করবি, ওনাকে ডিভোর্স না দিয়ে তুই কিভাবে বিয়ে করবি? আর ওই লোক কি কতটুকু ভালো? সে গুন্ডা বদমাইশ হইতে পারে, নেশাখোর হইতে পারে, বা এর আগে সে বিবাহিত এরকম হইতে পারে। তুই কিছু না জানি না শুনি না একটা লোককে বিয়ে করে বসে আছিস। তার মধ্যে হচ্ছে এখন যদি তোকে নতুন করে বিয়ে দিতে গেলে ওই লোকের কাছ থেকে তোকে ডিভোর্স নিতে হবে। তো এই জন্য হচ্ছে ওই লোককে খুঁজে বের করতে হবে। এখন যেহেতু কিছুই জানি না, কিভাবে খুঁজে বের করব? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে আমার আরও ৩টা বান্ধবী আছে ব্রাহ্মণবাড়িয়াতে, বললাম যে ওদেরকে ফোন দিব, ওদের সাথে তারপরে বসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো হচ্ছে জুঁই বলতেছে যে ওদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবি, পরে কোনো সমস্যা হলে। আমি বললাম না, ওরা তো আমাদের খুব কাছের বন্ধুরা, কাউকে কিছু বলবে না। তো যেই ভাবা সেই কাজ, রান্না টান্না করে কোনো রকমে কিছু খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা হচ্ছে একেবারে ৫ বান্ধবী মিলে হচ্ছে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তখন হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে সব কিছু বললাম ওদের। তো ওরা তো সবাই মাথায় হাত দিয়ে বসে আছে যে এই বোকা মেয়ে কী করে আসছে, চিনে না জানে না কোত্থেকে, তাই বলে বিয়ে করে ফেলবে। অনেকে মানে সবার মতামত দিল, সবাই আমাকে ইচ্ছা মতো বকাঝোকা করলো। তারপরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব বুদ্ধিমতী, মাইশা। ও বলতেছে যে তুই যেই জায়গাটা হারাই গেছিলি সেই জায়গাটার নাম কি তোর মনে আছে? তো আমি বললাম সেটা তো নরসিংদী জেলায়, এটা মনে আছে, বাট সেটা মানে কোন এলাকাটায় সেটা আমার মনে নাই। তখন তারা আবার হতাশ হয়ে গেল। তো বললো তুই কীভাবে আসলি? আমি বললাম যে আরিফ ভাই আমাকে গিয়ে নিয়ে আসছে। তো ও বলতেছে যে আরিফ ভাই যেহেতু তোকে গিয়ে নিয়ে আসছে, তো আরিফ ভাই অবশ্যই জানে যে ওই এলাকাটা হচ্ছে জায়গাটার নামটা জানার, জায়গাটার নাম জানলেই আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। তখন আমি হচ্ছে আরিফ ভাইকে ফোন দিয়ে মিথ্যা কথা বললাম যে ভাই, এমন এমন আমার একটা জীবনের একটা স্মরণীয় দিন নিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এটার জন্য আমি যে হারাই গেছিলাম ওই জায়গাটার নামটা বলেন। তো হচ্ছে আমাকে আরিফ ভাই বললো এটা নরসিংদী জেলার বাগচি নামক একটা এলাকা। তখন হচ্ছে আমি ওদেরকে বললাম, বলার পরেও বললো যে ঠিক আছে, তাহলে তো অর্ধেক কাজ হয়েই গেল। এখন হচ্ছে আমরা ওখানে যাব, গিয়ে হচ্ছে কাজী অফিসে যেহেতু বিয়ের ডেটটা মনে আছে, তো বিয়ের তারিখটা বললে তো ওনারা হচ্ছে খুঁজে বের করে দিবে, কাবিননামাটা ওইখান থেকে নাম ঠিকানা হয়তো বা পাওয়া যাবে ছেলের, এরকম কিছু বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এই জন্য তো হচ্ছে আমাদেরকে আগে আশুগঞ্জ যেতে হবে, আশুগঞ্জ যাওয়ার পরে হচ্ছে আমরা নরসিংদী যাব ৫ বান্ধবী মিলে। এখন আমরা কিভাবে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে আমার যে বড় বোন মুক্তা আপু, তার বিয়ে, তখন আমরা হচ্ছে আশুগঞ্জ যাইতাম আরও ১৫-২০ দিন পরে। বাট এখন যেহেতু যেতে হবে, এখন কি বলবো? তো কোনো কারণ ছাড়া তো আর অযথা এতদিন আগে বাসায় নিয়ে যাবে না। তো আমি হচ্ছে ভাবলাম যে বলবো আমার অনেক শরীর অসুস্থ, অনেক জ্বর আসছে, বাট এটা ভেবে সারতে পারি নাই। পরদিনই হচ্ছে আমার প্রচুর জ্বর চলে আসে এবং আমি অনেক অসুস্থ হয়ে যাই, যার কারণে হচ্ছে আরিফ ভাই আমাকে আর জুঁইকে আশুগঞ্জ রেখে আসে। তো আমরা দুজন আশুগঞ্জ যাই। ওখানে যাওয়ার পরে প্রায় ১০৪ ডিগ্রি জ্বর ছিল, পুরো ১ সপ্তাহ আমার জ্বর থাকে। ৮ দিন পরে আমি একটু সুস্থ হই, জ্বরটা একটু কমে। তখন আমরা যে ৩ বান্ধবী আর আমি আর জুঁই, আমরা ৫ জন মিলে নরসিংদীর উদ্দেশ্যে রওনা হই এবং ওখানে যাই। যাওয়ার পরে তো ওই বাগচি এলাকায় যাই। যাওয়ার পরে ওখানে প্রথম যেই কাজী অফিসটা খুঁজে বের করি, প্রথমে ওনাদের কাছে গিয়ে সব কিছু ডিটেলসে বললে ওনারা আমাদেরকে বলে যে না, আমাদের এখানে এরকম কোনো বিয়ে হয় না, তবে সামনে আরেকটা কাজী অফিস আছে বাজারের ওখানে হচ্ছে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন।
তখন আমার যেহেতু প্রচুর জ্বর ছিল, আমি রাস্তার মধ্যে একদম বসে পড়ি যে আমি আর হাঁটতে পারবো না। তখন মাইশা বলে যে হাঁটতে তো হবেই, কারণ সন্ধ্যের আগে আমাদের বাসায় পৌঁছাইতে হবে, আর এই শালার দুলাভাইকে না খুঁজে তো বাড়িতে যাওয়া যাবে না, এরকম হচ্ছে বলার পরে আমরা একটা রিক্সা করে নেক্সট যে কাজী অফিসের ঠিকানা দেয় ওখানে যাই। যাওয়ার পরে উনি সব মানে কাগজপত্র ঘেটে টেটে বলে যে আমাদের এখানে আমাদের অফিসটা খোলা হয়েছে যেই সময়টাতে, ওই সময়েরও 2 মাস আগে আপনার বোনের বিয়ের তারিখটা, তো যার কারণে হচ্ছে আমাদের কাছে সেটা নাই, আমরা আপনাকে দিতে পারবো না, তো আমাদের এখানে বিয়েটা পড়ানো হয় নাই। তো আমার হচ্ছে আমি যেই ইসের বাড়িতে গিয়েছিলাম, যেই লোকটার বাড়িতে আমাদেরকে নিয়ে গেছিলো, কোনো কিছু মনে না থাকলে ওই লোকটা যে আমাদেরকে সাহায্য করেছিল ওনার নাম ছিল হাফেজ সাহেব, এটা আমার খুব মনে আছে আর কি। তো আমি বললাম যে এখানে এই এলাকায় হাফেজ সাহেব নামে কাউকে চেনেন? তখন উনি বললো যে ওই কাজী অফিসের লোকটা বললো যে কোন হাফেজ, কত হাফেজই তো আছে, কোন এলাকার হাফেজ কী আসে বিষয়। তো আমি বললাম ওনার বাবা হচ্ছে বয়স্ক, উনি বিয়ে পড়ায়, এরকম বললাম। বলার পরে বললো ও কাজী মোল্লা সাহেবের ছেলে হাফেজ সাহেব। তো আমি ব্যাপারটাতে শিওর ছিলাম না যে কাজী মোল্লা সাহেবেরই ছেলে, তো আমি আন্দাজে বললাম যে গিয়ে দেখি। তখন আমি বললাম যে হ্যাঁ, তখন উনি হচ্ছে বললো যে হ্যাঁ উনি মসজিদে বিয়ে পড়ান। আমি বললাম যে ওনাদের ঠিকানাটা একটু দেওয়া যাবে, তো ওনার বাসার ঠিকানাটা লিখে দিল। দেওয়ার পরে আমরা ঠিকানা মতো গেলাম, যাওয়ার পরে তো বাড়িটা তো আমি অবশ্যই চিনতে পারলাম। তখন মানে বাড়িটাতে গেলাম, যাওয়ার পরে একদম আমার বুকের ভিতরে একদম ধুকপুকানে উঠে গেছে, এই হয়তো বা আমার হারিয়ে যাওয়া স্বামীর খোঁজটা আমি এখনই পেয়ে যাব, এরকম কিছু একটা। আমার ফ্রেন্ডরাও খুব উৎসুক ছিল যে এখান থেকে হয়তো আমরা সব কিছু জেনে যাব, যেহেতু আমরা সঠিক ঠিকানায় চলে আসছি। বাট তখন হচ্ছে ভেতর থেকে একটা ছেলে বের হয়ে আসলো, কাজী হাফেজ সাহেবের যে ছেলে ছিল, মানে মোল্লা সাহেবের নাতি, সে হচ্ছে সুমন। আমার বিয়ের সময় সে আরেকটু ছোট ছিল, এখন একসাথে এতগুলো মেয়েকে দেখে সে খুবই মানে চমকে যায় এবং আমাদের দিকে বেশ কিছুক্ষণ তাকাই থেকে জিজ্ঞেস করে যে কাউকে খুঁজছেন বা কিছু বলবেন। তখন আমরা বলি, তাকে সব কিছু ডিটেলসে জানাই যে এমন এমন হাফেজ সাহেব আছে কিনা জিজ্ঞেস করি। বলে যে আব্বু তো বাসায় নাই, আব্বু হচ্ছে রাজশাহীতে গেছে, ওইখানে আমাদের আম বাগান। তো আমরা বললাম যে হাফেজ সাহেব কবে নাগাদ আসবেন? বললো আব্বু এখন আসবে না, আমের সিজন শেষ হলে তারপরে আসবে। তো আমের সিজন শেষ হইতে তো প্রায় 2 মাস চলে যাবে, তো হচ্ছে কিভাবে আমরা দেখা করব। তো ওর সাথে হচ্ছে সুমনকে আমরা জিজ্ঞেস করলাম যে এমন এমন 2017 সালের 3 নভেম্বর এরকম বিয়ে হয়েছিল একটা, ওইটার কি তারিখটা বা যে কাবিননামাটা আমাদেরকে কি একটু দেয়া যাবে কিনা। তখন জানায় আমাদেরকে সুমন যে কাজী মোল্লা সাহেবের যে রেজিস্ট্রি অফিসে ওই সময়টাতে খুব ইলেকট্রিক শকের কারণে আগুন লাগার কারণে যত কাগজপত্র ছিল এখানে ওইগুলো সব পুড়ে যায়, যার কারণে এখন আর ওইগুলোর কোনো ডকুমেন্ট নাই, কাজী মোল্লা সাহেব মারা গেছেন। তো বাকি এখন রয়ে গেছে হাফেজ সাহেব। তো হাফেজ সাহেবের সাথে কীভাবে আমরা দেখা করবো? তো আমি যখন 2017 সালের ওই 3 নভেম্বরের কথা বলি, তখন হচ্ছে সুমন বলে যে কিছুদিন আগে কিছু কালো পোশাক পরা বডিগার্ড টাইপের কিছু লোক আসছিল, আপনি কি সেই যে আপনাকে খুঁজতে আসছিল এরকম। তখন হচ্ছে আমরা খুব চমকে যাই, মানে ওই লোকটাও আমার খোঁজ করতেছে, ওই লোক আমার খোঁজ জেনে কী করবে? তাহলে কি আসলেই লোকটা কোনো খারাপ কিছু করার উদ্দেশ্য করতেছে আমাকে নিয়ে? তো আমরা হচ্ছে এটা শুনে মানে খুব চমকে যাই। তারপর আমাদের কাছে করার যেহেতু বিশেষ কিছু থাকে না, তখন আমরা হচ্ছে সুমনকে বলি যে ওর বাবার নাম্বারটা আমাকে দিতে, যে তোমার বাবার নাম্বারটা দাও, বা উনি আসলে আমি কথা বলবো, বা ওনার সাথে ফোনে আমি কথা বলবো। তো উনি যেহেতু মানে ঘটনাস্থলে ছিল, বা ওই ছেলেটাকে ওই সময়টাতে ওনারা চিনতেন, তো যার কারণে হচ্ছে যে কোনো না কোনো কিছু ক্লু তো পেয়েই যাব, এই চিন্তা করে বললাম যে নাম্বারটা হচ্ছে আমাকে দাও। তো ও হচ্ছে হাফেজ সাহেবের নাম্বারটা দিল। তো নাম্বার নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসলাম। অপরদিকে যে বডিগার্ডরা যে গিয়েছিল খুঁজতে, তারা হচ্ছে সেখানে কিছু না পেয়ে তারা হচ্ছে ওইখান থেকে ওই হাফেজ সাহেবের নাম্বারটা নিয়ে আসে আর কি। শুধু কারণ হাফেজ সাহেব যেহেতু বাড়িতে ছিল না, হাফেজ সাহেবের নাম্বারটা নিয়ে আসার পরে আসিফকে দেয়। তো আসিফ হচ্ছে রিত কাজ করতেছিল, তার মাঝে আসিফ গিয়ে বলে যে এরকম ভাই গেছিল ওনারা ভাবির খোঁজে, সেখানে হাফেজ সাহেবকে পাওয়া যায় না, হাফেজ সাহেবের নাম্বারটা নিয়ে আসছে। তো তারপর হাফেজ সাহেবের নাম্বারে রিত ফোন দেওয়ার পরে দেখে যে হাফেজ সাহেবের নাম্বারটা বন্ধ। তো রিত জানায় যে হাফেজ সাহেবকে রিদের সামনে উপস্থিত করার জন্য যেভাবেই হোক এটা আসিফকে বলে। তো আসিফ হচ্ছে লোক পাঠানোর পরে রাজশাহী থেকে হাফেজ সাহেবকে তুলে আনা হয়। রিদ হচ্ছে আসিফকে জানায় যে হাফেজ সাহেবকে উপরে নিয়ে যাওয়ার জন্য। তখন আসিফ জানায় যে ভাই সবাই বাইরে আছে, এখানে কেউ নাই, আপনি নিচে আসতে পারেন, নিচে এসে কথা বলতে পারেন হাফেজ সাহেবের সাথে। তখন রিদ বলে যে ওনাকে সোফায় বসে আমি আসতেছি। তো যায় আসিফ নিচে, যখন হাফেজ সাহেবের সাথে কিছুক্ষণ অপেক্ষা করার পরে রিদ হচ্ছে নেমে আসে। তার হচ্ছে
হাফেজ সাহেব হৃদকে নামতে দেখে তিনি উঠে দাঁড়ালেন। নম্রতা সালাম দিতে হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বললেন। তো হাফেজ সাহেব বেশ ইতস্তত বোধ করলেন হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গি বুঝে সোজাসাপটা বলতে শুরু করলেন, ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল। তো হৃদের কথায় হাফেজ সাহেব মাথা নাড়িয়ে না বুঝালেন যে সে জানে না যে তার হৃদের লোকজন তার বাসায় গিয়েছিল। হৃদ খানিকটা কপাল কুঁচকে আসিফের দিকে তাকাতে আসিফ দ্রুত বলে ওঠে, ভাই উনি তো বাসায় ছিলেন না, রাজশাহী ছিলেন, হয়তো ওনার পরিবার আমাদের কথা জানায়নি। তো হৃদের কপালে তো একদম বিরক্তির ভাঁজ দেখা যায়। আপনার হয়তো মনে আছে আপনার বাবা আমার বিয়ে আপনাদের বাড়িতে দিয়েছিল, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই আমি। বলতে গেলে মেয়েটির পরিচয় চাই। হৃদের কথায় যেন আকাশ থেকে পড়লো হাফেজ সাহেব, কারণ হাফেজ সাহেব এবং হাফেজ সাহেবের বাবা তারা দুইজন ওই মুহূর্তটাতে ভেবেছিলেন যে হৃদ হচ্ছে মায়া হচ্ছে হৃদের প্রেমিকা। তারা দুইজন একসাথে কোথাও বের হয়েছে, তা এই কারণে তাদেরকে বিয়ে দিছে। এখন হৃদ বলতেছে যে সে মেয়েটাকে চিনেই না। তো এটা শুনে তো হাফেজ সাহেবের একদম মাথা নষ্ট হয়ে গেছে। তো হৃদের এই কথায় হাফেজ সাহেব কী উত্তর দিবে? তখন সে বলে যে আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখনো দেখিনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেদিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটি কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের এমন সহজ সরল কথায় চট করে মেজাজ খারাপ হলো হৃদের। ভাত খেয়ে বড় হয়েছেন নাকি ঘাস খেয়ে? পরিচয় না নিয়েই দুইজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করলো হাফেজ সাহেব। অপরিচিত মেয়েটি বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চিনে না, কিন্তু তিনি বা তার বাবা কেউ এই বিষয়গুলো বিশ্বাস করেন। এই কথাগুলো বারবার হাফেজ সাহেবের মনে পড়তে থাকে। আসলে আমরা হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলে, আসলে কি কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন। হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সঙ্গে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালেন আসিফের দিকে, মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বললেন যে না, আসেনি। এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্টম্যান নিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখতাম, খোঁজার সুবিধার্থে। হাফিজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়লেন। তিনি সত্যি সেদিন রাতে মেয়েটিকে তেমনভাবে লক্ষ্য করেনি। হুজুর মানুষ হয়ে পরনারীকে লক্ষ্য করাটাও পাপ। তাই তিনি মেয়েটিকে ঝাপসা যতটুকু দেখেছিলেন এখন সেই চেহারাটা তেমন মনে নেই। অস্পষ্টভাবে হালকা শুধু মনে আছে মেয়েটি লাল হিজাব পরা ছিল, শাড়ি পরা ছিল, মেয়েটির ডান চোখের ভেতরে ছোট্ট একটা তিল ছিল। মেয়েটি কাদার সময় লক্ষ্য করেছিলেন আর কি, চোখের দিকে যখন তাকাইছিলেন। তো তিনি বলেন, আমি হুজুর মানুষ তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে সে অল্প বয়সী একটা মেয়ে ছিল, শাড়ি পরা, হিজাব পরা, দেখতেও মাশাআল্লাহ সুন্দরী ছিল। ডান চোখের মনের পাশে একটা তিল ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই আর মনে নেই। তো এই কথা শুনে তো হৃদের শান্ত হওয়া যে মেজাজটা একদম তরতর করে উপর দিকে উঠে গেল। হৃদ জানে যে নিচ থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউ তাই ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বলল, দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, আপনারা আমাকে ধরে বেঁধে এক বেয়াদব নারীর সাথে বিয়ে দিয়েছেন। অচেনা মেয়েটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে আমি বেয়াদব বউয়ের পাল্লায় পড়েছি। বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব অসহায় চোখে তাকিয়ে রইলেন হৃদের দিকে। ওনার বলার বা করার মতো কিছুই নেই আপাতত। তো এর মাঝে যেহেতু মায়ার বোনের বিয়ে, তো মায়ার অসুস্থতা সুস্থ হয়ে মায়াদের বাড়িতে মায়ার বোনের পুরো বিয়ের তোড়ঝোড় চলতেছে। আর হাফেজ সাহেবকে দ্বিতীয়বারের মতো আবার হৃদের বাসায় নিয়ে আসা হয়েছে। তো হৃদের মুখোমুখি জড়সড় অবস্থায় বসে আছে হাফেজ সাহেব। উনি এই নিয়ে দ্বিতীয়বার হৃদের মুখোমুখি হচ্ছে। হৃদ খানের মতো মানুষের বারবার মুখোমুখি হওয়া চারটেখানে কথা, যেখানে উনি নিজে অপরাধী সেখানে ওনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাই পাচ্ছেন। তো হাফেজ সাহেব তো ভয়ে একদম হাঁসফাঁস করতেছিলেন। ওই সময়টাতে হৃদ এসে বললেন যে, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করেছি? নিন পানিটা খান। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছে আমার নেই, তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব, রক্ষা নেই আপনার। এখন মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, নয়তো আপনার ভাগ্যে যা আছে তাই হবে।
হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরও জোরালো হলো। হৃদের হুমকিতে ওনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জড়সড় অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল ওনার পায়ে। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসলো অদৃশ্য ভয়ে। হৃদ হাত বাড়িয়ে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে পুনরায় গায়ে এলিয়ে বসলো সোফায়। সোজা সাপটা প্রশ্ন করে বলল, তো কাজের কথায় আসি। আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম কোনো ফোন সেদিন ছিল, বা কারো নাম শুনেছেন তার মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করেছেন হাফেজ সাহেব। একটু চিন্তা ভাবনা করে বললেন যে না, ওনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, উল্টো মেয়েটি ওনাদের কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল ফোন করতে। অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, আর না কারো নাম শুনেছি, বরং মেয়েটি আমার স্ত্রীর কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল, কোথাও একটা ফোন করবে বলে, খুব সম্ভবত নিজের পরিবারের কাছে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। হৃদ আবার জিজ্ঞেস করলো, মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে। এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন কাউকে ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের গম্ভীর কথায় হৃদ তৎক্ষণাৎ কিছু বলল না, বরং ধীরে ধীরে হৃদকে গম্ভীর থেকে আরও গম্ভীর দেখালো। বেশ কিছুক্ষণ নীরব থেকে হৃদ গম্ভীর গলায় বললেন, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু হয়ে হাফেজ সাহেব বললেন, আসলে স্যার, আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও ওঠানো হয়নি, এজন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের এই কথা শুনে তো হৃদের মাথা একদম রাগে ফেটে যাচ্ছে। হৃদ বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে তারপরে খুব তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আসিফকে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তো তোর সাথে। প্রথমে ওনার রেজিস্ট্রি সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখের যে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টার পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার সকল কল লিস্ট থাকবে। সবগুলোর একটা তালিকা করবি, কারণ আমার হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টার আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল, যাকে তোর ভাবি রাতে ফোন করেছিল। আমার ধারণা তার নাম্বারটাও অবশ্যই থাকবে কল লিস্টে। এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটাই চাই। তুই সে রাতের লিস্টে থাকা নাম্বারগুলো একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞেস করবি রিক্তা ইসলাম মায়া নামে কেউ আছে কিনা। যদি মেয়েটি পরিবারের কাউকে কল দিয়ে থাকে তাহলে অবশ্যই পরিচয় পাবি। আর একটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস, সে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবে, আমি নিজে কল দেব সেই নাম্বারে। বুঝতে পেরেছিস? তো আসিফ বলল, জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে, আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেবের ঘোর ভাঙল। সে এতক্ষণ চিন্তা করতেছিল একটা মানুষ এতটা নিখুঁতভাবেও চিন্তা করতে পারে, এভাবেও মানুষকে খুঁজে বের করা যায়। হাফেজ সাহেব খুবই অবাক হলো। ঈদ খানের বুদ্ধির সম্বন্ধে হাফেজ সাহেব সবসময় শুনেছেন, বাট আজ সে সামনাসামনি ঈদ খানের বুদ্ধির একটা পরিচয় পেলেন। তো হাফিজ সাহেবের কল লিস্টের কাগজ টাগজ উঠিয়ে আসিফ হৃদের কাছে নিয়ে আসে। আনার পরে আসিফ হৃদকে বলে যে বাকি ফোনগুলো ছিল হাসিফ সাহেবের অফিস কল ছিল, 2টা তার পারিবারিক কল ছিল, আর লাস্ট 2টো কল আপনি আমার নাম্বারে করেছেন। আমি সবগুলো নাম্বারে ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর 12টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত 3টা থেকে ভোর 5টা সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পারে। আসিফের কথা শেষ হওয়ার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ, শক্ত গলায় বলল, তোর ফোনটা দে তো আসিফ। তো আসিফ সাথে সাথে ফোনটা দিয়ে দিল। তো আসিফের হাতের ফোনটা তৎক্ষণাৎ নিয়ে হৃদ ফোন নাম্বারটা উঠায়া হয়েছে না ফোন দিল, তখন দেখলো ফোনটা ওই পাশ থেকে খুব সুন্দর করে একজন নারী কণ্ঠে বলতেছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। এতটুকু বলতেই অধৈর্যের ন্যায় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চটে ওঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্যের হাত পুনরায় কল লাগায় এই নাম্বারে, কিন্তু এবারও সেই একই অবস্থা, কলটা আবারও ঢোকে না। তখন হৃদ মোবাইলটা টেবিলের উপরে ছুঁড়ে মারতে মারতে বলল, আই সোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খুঁজে পেলে আমি তাকে 2টো থাপ্পড় বেশি মারব। আমাকে এত হেনস্থা করার দায়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে বেয়াদব। হৃদকে দেখে বোঝা যাচ্ছে তার শেষ আশাটাও এই নাম্বারটা ছিল, সেটাও হয়তো এখন আর পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে হয়তো সে পাবে না। সে খুবই তার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে, বা তার আশাটা ভেঙে গেছে। তখনই দেখা গেল ঠোঁট গোল করে পরপর তপ্ত শ্বাস ফেললো স্থির হতে হৃদ নিজেকে কতটা শান্ত করতে পারলো জানা নেই। তবে আসিফের উদ্দেশ্যে বলল, আসিফ, লাস্ট নাম্বারটা সকল ডিটেলস বের কর, সিম অফিসে গিয়ে রেজিস্টার সিম, তাহলে
অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলদাতার, আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলদাতার নাম, ঠিকানা, ছবি, বাড়িঘর, 14 গোষ্ঠীর তথ্য চাই আমার। এই নম্বরদাতার পরিচয় ধরে অবশ্য মেয়েটি অবধি পৌঁছানো যাবে, বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে আসিফ এতটাই অবাক হইল, এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই। আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতে হৃদ পকেটে দুহাত গুজে দাঁড়ালো সোজা হয়ে, শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে ওড়ালো, অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানবো আমি, দেখি আপনি আর কতটা পালাতে পারেন আমার থেকে। দোয়া করেন আমার সন্দেহ করা মানুষটা যাতে আপনি না হন, যদি হন তাহলে জান খেয়ে ফেলবো, তারপর নিস্তার দেব না আপনাকে আমি আর। মায়াদের বাড়িতে হচ্ছে বিয়ের তোড়ঝোড় চলতেছে, সব কিছু আয়োজন চলতেছে। এর মধ্যেই চিটাগাং থেকে ফোন আসলো যে মায়ার শ্বশুরবাড়ির যে শ্বশুর শাশুড়ি, মায়ার যে বোন মুক্তা আপুর হচ্ছে বিয়ের তোড়ঝোড় চলতেছিল বাড়িতে। ওই সময়টাতে তখন ফোন আসলো যে মুক্তা আপুর যে শ্বশুর শাশুড়ি এবং তার ননদ এবং তাদের গাড়ির ড্রাইভার তারা অ্যাক্সিডেন্ট করছে ঢাকাতে। তো তখন হচ্ছে আরিফ ভাই আসলো, চট্টগ্রাম থেকে আশুগঞ্জ আসলো, তারপরে সবাই মিলে ঢাকা গেল দেখা করতে। তো মুক্তা আপু আর ফাহাদ ভাই একই ভার্সিটিতে পড়াশোনা করছে, দুইজন হচ্ছে প্রেম করেই তাদের বিয়েটা হচ্ছিল। তো খুব স্বপ্নের বিয়েটা ছিল, যেটা হচ্ছে এখন অ্যাক্সিডেন্টের কারণে হইল না। আর আত্মীয় স্বজন বলে কথা, যেহেতু বিয়েটা হবে ঠিকঠাক হয়েছে, তো সবাইকে তো দেখতে যেতে হতোই। তো সবাই হচ্ছে মুক্তা আপুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঢাকায় রওনা হইল। এর মাঝে মায়া কিন্তু বারবার হাফেজ সাহেবকে ফোন করেই যাচ্ছে। ওইদিকে তো হাফেজ সাহেবের ফোনটা তো হারাই গেল হৃদের বাসায় যাওয়ার প্রথমবার যখন হৃদের বাসায় আসছে তখনই। তো মায়া তো ফোনটা পাইতেছে বন্ধ। তো মায়া যেহেতু ফোনটা বন্ধ পাইতেছে, হাফেজ সাহেবের সাথে তার আর কথা বলা হইল না, স্বামীর খোঁজটাও আর করা হইল না। তো কী করার, যেহেতু মুক্তার বিয়েটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেজন্য মায়াদের কালই চট্টগ্রাম ফিরে যেতে হবে বলে জানানো ওদের বাবা শফিকুল ইসলাম। মায়ার স্বস্তির থাকা মুখটা মুহূর্তে চুপসে যায়, আবার অপ্রিয় শহরে চলে যেতে হবে শুনে। কিন্তু যাওয়ার আগে মায়া এবার নিজের অজানা স্বামীর খোঁজ করতে চায়। এজন্য পরদিন নিজের বান্ধবী সুমিদের বাড়ি যাওয়ার নাম করে আবারও 5 বান্ধবী একত্রে পাড়ি জমালো নরসিংদী জেলায় সুমনদের বাড়িতে হাফেজ সাহেবের খোঁজ করতে। কিন্তু সেই যাত্রায় গিয়েও কেউ হাফেজ সাহেবের দেখা পেল না। তবে সুমন ছিল বাসায়, আবারও সুমনের সাথে দেখা হলো সবার। মায়াদেরকে বাসায় বসতে দিল। সেখানে জুই সুমনের কাছে জানতে চাইলো হাফেজ সাহেবের নম্বর বন্ধ কেন, তিনি কোথায় আছেন। সুমন বিনীত স্বরে জানালো বাবা হাফেজ সাহেবের ফোন চুরি হয়ে যাওয়া এই বিষয়টি। সবটা শুনে হতাশায় বুক ভারী হলো মায়ার। ভাগ্য মায়ার সহায় না, আজ পর্যন্ত যতবার মায়া নিজের অজানা স্বামীর খোঁজ করতে গিয়েছে ঠিক ততবারই খালি হাতে ফিরেছে, শূন্য হয়ে। আজও অজানা স্বামী অবধি পৌঁছাবার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না মায়া। আর কিভাবে স্বামীর খোঁজ করবে তাও বুঝতে পারছে না। শেষ আশা ছিল হাফেজ সাহেব, কিন্তু ওনার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। আবারও যেন নতুন করে অন্ধকার ছেয়ে গেল মায়ার আশা জুড়ে। হতাশায় মায়া শেষ ভরসা হিসেবে সুমনের নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসলো। যেহেতু হাফেজ সাহেবের নাম্বারে আর ফোন করা যাবে না, তাই সুমনের নাম্বারটা নিয়ে আসলো। এই ভেবে হয়তো সুমনের মাধ্যমে নিয়ে যখন হাফেজ সাহেবের যোগাযোগ করতে পারবে, হাফেজ সাহেবের কাছে সুমনের নাম্বারটা দিয়ে ওরা হচ্ছে মায়া জুই ওরা হাফেজ সাহেবের বাসায় থাকাকালীনই আরিফের ফোন আসলো। তো দেখে তো জুই খুব ভয় পেয়ে গেল, রিসিভ করে বলতেছে তোরা কোথায়, রাতে তো তোদের চট্টগ্রাম যাওয়ার কথা। তো বলতেছে ভাই আমরা হচ্ছে সুমিদের বাসায়। তো বললো মায়া কই, তো মায়াকে দিল। মায়াকে দেওয়ার পরে মায়ের দিকে এগিয়ে ইশারায় কথা বলতে বললো। মায়ের স্বাভাবিকভাবে আরিফের ফোনটা কানে তুললো। হ্যালো বলতে না বলতে ওপাশ থেকে অধৈর্য গলায় ধমকে উঠলো আরিফ। মায়াকে শাসানো গলায় জিজ্ঞেস করলো, এই তোকে রিদ খানের লোক খুঁজছে কেন, তোকে ওদের কি দরকার, কোনো ঝামেলা পাকিয়েছিস তুই ওদের সাথে, সত্যি করে বলতো। আরিফের মুখে রিদ খানের নাম শুনে ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো মায়ার। চমকে ওঠার মতো করে মায়া জুয়ের দিকে তাকালো। আরিফের কথার পিঠে কী বলবে তাও বুঝতে পারলো না। মায়ার জানা মতে সে কোনো ঝামেলা পাকায়নি রিদ খানের সাথে, এমনকি মায়া রিদ খানের সামনেও পড়েনি বেশ কিছুদিন ধরে। দূর থেকে পালিয়ে যায় রিদ খানকে কোথাও দেখলে, মুখোমুখি হওয়া তো দূর, এবার কেন রিদ খানের লোক মায়াকে খুঁজছে আরিফের কাছে, সেটা মায়া কিভাবে জানবে। মায়া তো কিছু করেনি, সে নিষ্পাপ না। মায়া চিন্তা ভাবনার মাঝেই ফোনের ওপাশ থেকে আবারও অধৈর্যের ধমকে উঠল আরিফ। ধ্যান ভাঙল মায়ার। আরিফ বলল, কি হলো বল। আসিফ ভাই ফোন করে আমাকে তোর নাম বারবার জিজ্ঞাসা করছিল, কেন তুই আমার কেমন বোন হোস, তোর নাম আসলে রিক্তা ইসলাম মায়া কিনা, আমি ঠিকঠাক চিনি কিনা তোকে, তুই কোথায় পড়িস, হঠাৎ এত সব প্রশ্ন উনি আমাকে কেন করছিল মায়া। সত্যি করে বল, তুই কি কলেজে কোনো ঝামেলা পাকিয়েছিস ওদের সাথে।
আরিফকে বিশ্বাস করাতে মায়া অধৈর্যেনায় তৎক্ষণাৎ বাম হাতে নিজের মাথায় রাখলো। বাচ্চা সুলভ তাড়াহুড়ো করে বলতে লাগলো, না ভাই, এই মাথা ছুঁয়ে বলছি আমি কিচ্ছু করিনি, আমি নিষ্পাপ। বিশ্বাস না হলে জুইকে জিজ্ঞাসা করো, জুই সাক্ষী, সত্যি আমি কিছু করিনি। তো আরিফ বলে, তোরা দুইজনেই তো বাদর, তোদের একটার কথাও আমি বিশ্বাস করি না, তাড়াতাড়ি তোরা চট্টগ্রাম আয়, তারপরে তোদের সাথে কথা হবে। তো রিদ খানের যে লোক আসিফ, রিদ খানের বডিগার্ড, তাদের সাথে কথা বলার জন্য হচ্ছে মানুষ একটু সময় খোঁজে যে তাদের সাথে একটু কথা বলবে এরকম। সেই লোক হচ্ছে আরিফকে সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে আর বারবার কনফার্ম করতেছে যে আপনি কি হচ্ছে মায়ার সত্যিকারের ভাই কিনা বা মায়া আপনার বোন কিনা, এগুলো সারাদিন সে জিজ্ঞেস করতেছে। তো মায়া তো ওই যে কলেজে বলছে ওর নাম হচ্ছে ইশরাত জাহান, তো সেটা জিজ্ঞেস করতেছে যে তুই কলেজে তোকে জিজ্ঞেস করছে লোক, তখন তো সে নাম বলছে ইশরাত জাহান, তো তার নাম রিক্তা ইসলাম, মায়া কিভাবে হইলো, মানে এইসব জিজ্ঞেস করে সকাল থেকে বারবার আসিফের ফোন আসতেছে আরিফের কাছে যে তুমি হচ্ছে সত্যি করে বলো চিনো কিনা বা তোমার ভাই কিনা। তো আরিফরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের, এত প্রভাবশালী, তার মধ্যে হচ্ছে নেতা লোকজন, তারা হচ্ছে ফোন দিয়ে এরকম জিজ্ঞেস করতেছে, এখানে একটু ভয় পাওয়ার তো একটা বিষয় থেকেই যায়, তাই না? তো আরিফ ছিল ঢাকাতে, আরিফের যে মায়া আর জুই হচ্ছে তার মামার সাথে চট্টগ্রাম আসবে এবং তাদের নানু বাড়িতে থাকবে। আরিফ হচ্ছে ঢাকা থেকে আসলে তারপরে তারা হচ্ছে আরিফের বাসায় চলে যাবে। তো যাই হোক, বিকাল 5টার ঘরে স্বচ্ছ কাচের দরজা ঠেলে হৃদের অফিসে ঢুকলো আসিফ। বিষণ্ণতায় আড়ষ্ট হয়ে তীব্র উত্তেজনায় দেখা গেল আসিফের শ্যামবর্ণের লম্বাটে মুখে। বিষণ্ণতা চাপিয়ে হৃদের সম্মুখে হয়ে দাঁড়িয়ে তীব্র হাঁসফাঁস করতে করতে খানিকটা দ্বিধা জড়িয়ে ভয়ও পাচ্ছে এই ভেবে যে তার দেয়া খবর দুটো কিভাবে নিবে হৃদ, খবরটা জানার পর কিভাবে রিয়্যাক্ট করবে। তখন সে বলতেছে, ভাই একটা কথা ছিল। হৃদ তৎক্ষণাৎ উত্তর করলো না, আর না আসিফের দিকে চোখ তুলে তাকালো, বরং তখনও ব্যস্ত হাত চলছে কিবোর্ডে। আসিফ আরও একটু ইতস্তত বোধ করলে জড়ানো গলায় ফের হৃদের উদ্দেশ্যে ডেকে বলল, ভাই কথাগুলো খুব জরুরি ছিল, যদি একটু শুনতেন। হৃদের মনোযোগটা তখন নষ্ট হলো। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকে গভীর স্বরে বলল যে বল, শুনছি। ইতস্তত আসিফ হৃদকে এক পলক দেখে খানিকটা দ্বিধা নিয়ে বলল যে আসলে ভাই, দুটো নিউজ আছে, একটা ভালো অন্যটা খারাপ হবে, এজন্য বলছিলাম আপনি কোনটা আগে শুনতে চাইবেন। আগের ন্যায় হৃদ বলল, আপাতত কোনোটাই শুনতে চাচ্ছি না, বেশ জরুরি হলে বল, নয়তো বেরিয়ে যা, কাজ করছি। আসিফ চুপ করে গেল দ্বিধা নিয়ে। খবরটা বেশ জরুরি, তাই হৃদকে জানানো দরকার। এজন্য আসিফ আগের ন্যায় জড়ানো গলায় বলল, ভাই খবরটা মনে হয় আপনার জন্য খুব জরুরি হবে, ভাবিকে নিয়ে। আসিফকে মাঝপথে থামিয়ে দিয়ে গম্ভীর মুখ আওড়ালো হৃদ, বল, শুনছি। আসিফ দ্বিধা নিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে ধীর গলায় বলতে থাকলো, আসলে ভাই, ভাবির খোঁজ পেয়েছি আমরা। আপনার কথা অনুযায়ী সিম অফিস থেকে নাম্বারের তথ্য জোগাড় করেছি। নাম্বারদাতা আপনার ধারণাই ঠিক ছিল। সেদিন রাতে ভাবির যে কল করার লোকটা ওনার বড় ভাই ছিল। কলদাতার রেজিস্টার সিম থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ভাবির ভাইয়ের ছবি সহ সকল তথ্য জোগাড় করেছি। ছেলেটি আমাদের পরিচিত এক ছোট ভাই, আপনিও ওনাকে চিনবেন, আপনিও চিনেন ওকে। ওর নাম আরিফ, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মাত্র বের হয়েছে। ওর ছোট বোনের নামই রিক্তা ইসলাম মায়া, মানে আমাদের ভাবি। এই নিয়ে আমি সকাল থেকে বেশ কয়েকবার আরিফের সঙ্গে ফোনে কথা বলে শিওর হয়েছি, আপনি যাকে ইশরাত জাহান নামে চিনেন উনিই আমাদের ভাবি হন ভাই। ভাবি আপনাকে নিজের নাম মিথ্যা বলেছিল সেদিন। এবার কেন মিথ্যা বলেছিল সেটা ভাবিই ভালো বলতে পারবেন ভাই। তবে আমি আর খোঁজ নিয়ে জানতে পারি, ভাবি আজ সকালে আপনার খোঁজে নরসিংদী গিয়েছিল ওনার 3 বান্ধবী সহ চাচাতো বোনকে নিয়ে। হাফেজ সাহেবের ছেলে সুমন আমাদের লোকদের জানিয়েছে এটা। এর আগেও নাকি আপনার খোঁজে কিছুদিন আগে গিয়েছিল ওরা, কিন্তু প্রথমবার আপনার খোঁজ না পাওয়ায় ব্যর্থ হয়ে আজ দ্বিতীয়বারের মতন গিয়েছিল। কিন্তু পথিমধ্যে নাকি ভাবিদের আজ সকালে অ্যাক্সিডেন্ট হয়। হাফেজ সাহেবের ছেলে সুমন নাকি সেখানেই ছিল। ও আমাদের লোকদের একটু আগে জানালো ভাবি সহ নাকি ওনার 2 ফ্রেন্ড মারা যায় অন দ্য স্পট। আর বাকি দুজনের অবস্থাও নাকি বেশ ভালো না, হসপিটালে ভর্তি আছে আহত অবস্থায়। ভাবির পরিবারে এটা নিয়ে তোলপাড় চলছে। আমি আরিফকে একটু আগে ফোন করেছিলাম, ও ফোন ধরেনি, হয়তো ফোন তোলার পরিস্থিতিতে নেই। আমাদের ছেলেরা কিছুক্ষণ আগেই খবরটা দিল আমায়, এজন্য আমি আপনাকে বলতে। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চুপ ভঙ্গি দেখে। হৃদের চোখে মুখে আগের মতো গম্ভীর্য নেই, তবে বেশ শিথিল দেখালো তার চেহারা। হৃদের মুখ দেখে ভিতরকার অবস্থাটা বুঝলো না আসিফ, কারণ হৃদের নিশ্চুপ দৃষ্টি তখনও ল্যাপটপের স্ক্রিনে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। তবে হৃদের কিবোর্ডের ব্যস্ত হাত দুটো থেমে আছে টাইপিং করা থেকে। আসিফ সেদিন পূর্ণ দৃষ্টিতে তাকাতেই বুঝলো হৃদের হাত দুটো শুধু থেমে নেই, ভূমিকম্পের ন্যায় তরতর করে কাঁপছে। আসিফের পূর্ণ দৃষ্টির মধ্যেই হৃদ সেই হাতের কম্পন আরও বেশি বাড়তে লাগলো ক্রমাগত। তো আসিফের স্পষ্ট চোখে পড়ল হৃদের কানের পাশ দিয়ে ঝরা চিকন ঘামের ফোঁটাগুলোকে। আসিফ খানিকটা চমকালো, শুকনো গলায় দ্রুত চোখ বুলালো হৃদের মুখে। হৃদের শক্ত থাকা মুখের আদল পরিবর্তন দেখা না গেল, তবে আসিফের কানে আসলো হৃদের ভাঙা গলার একটু স্বর,
কবে হয়েছে এসব? আসিফ বিন্দুমাত্র সময় নিল না উত্তর করতে, ব্যস্ত গলালো, ভাই আজ সকালের ঘটনা এটা। ভাবিকে ওনাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়ার কথা চলছে, কিন্তু পুলিশ কেস হওয়ার লাশ এখনও দাফন করা হয়নি, তদন্ত চলছে। ভাই আপনি কি যাবেন ভাবিকে শেষ দেখা দেখতে? আসিফ বলতে বলতে আবারও থেমে যায় হৃদের নিশ্চল অবস্থা দেখে, কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপাল ঠেকিয়ে গা ছেড়ে নিস্তব্ধ হয়ে যায় প্রশ্ন করা থেকে। আসিফ ধরফরিয়ে দ্রুত পায়ে এগিয়ে আসলো হৃদের দিকে, আতঙ্কিত হাতে ভাই ভাই করে ডাকতে লাগলো হৃদকে। আসিফ উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ ধরে ঝাঁকাতেই তীব্র কম্পন হওয়ায় বিষয়টা হতভম্ব আসিফ তখনও বাকরুদ্ধ হয়ে গেল, হৃদের সারা শব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখে শুকনা ঢোক গিলতে গিলতে চাইল হৃদের দিকে। নিশ্চল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে এটা কি হৃদের। হৃদ কি বেহুশ হয়ে গেল, নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করে বসলো, কোনটা? তো হৃদ তো মায়ার মরার কথা শুনে হার্ট অ্যাটাক করে ফেললো। আর এরপরে কি হলো, মায়ার কপালে কোন শনি জুটলো, সেটা জানার জন্য তো অবশ্যই পরের পর্বটা দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বেশি বেশি করে কমেন্ট করবেন, আর গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।